বর্তমানে যে বাঙালি পরিচয়টা আছে সেটার পেছনে দুইটা ঐতিহাসিক ঘটনা আছে যেটা এই পরিচয়টা তৈরি করছে। একটা হলো বেঙ্গল রেনেসান্স, আর একটা হলো বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন। বেঙ্গল রেনেসান্স হলো অষ্টাদশ মানে 1800 এবং 19 শতাব্দীতে কলকাতা কেন্দ্রিক একটা মুভমেন্ট ছিল। বাংলার নবজাগরণ বলা হয়। ভারত বাঙালি মানে বাংলাভাষী উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে মূলত এটা একটা সামাজিক আন্দোলন ছিল, একটা সংস্কার আন্দোলন ছিল। এবং এটার মাথাদের নাম আপনারা সবাই জানেন: রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পরবর্তীতে আরো অনেকে। এটা হিন্দু সমাজের ভিতরে একটা সমাজ সংস্কার আন্দোলন ছিল। এটা হইতেই পারে, কিন্তু যেহেতু এটা হিন্দু সমাজের ইন্টারনাল একটা আন্দোলন ছিল, এই কারণে তারা বাঙালি সংস্কৃতির যে চেহারাটা নিয়ে আসছে, বাঙালি সংস্কৃতির যে ধারণাটা নিয়ে আসছে, ওটা প্রভাবিত ছিল কি দিয়ে? হিন্দু ধর্ম দিয়ে। হিন্দু ধর্মের যে আচার আছে, অনুষ্ঠান আছে, পুরাণ আছে, মিথোলজি আছে, সেইটার প্রভাব পড়ছে সেখানে। এবং এটা বেসিক্যালি হিন্দু ধর্মের একটা সাংস্কৃতিক রূপ হিসেবে সামনে আসছে। ঠিক আছে? এই জন্য দেখবেন অনেকেই বলে, আগেই কথাগুলো শোনা যেত না, এখন কিছুটা শোনা যায়, যে এটা বাঙালি জাতীয়তাবাদ বলা হয়, এটা আসলে হিন্দু জাতীয়তাবাদ, এটা অনেকে বলে। তো বেসিক্যালি তারা হিন্দু ধর্মের একটা সাংস্কৃতিক রূপ প্রকাশ করছে বাঙালির পরিচয়ের মাধ্যমে, এবং সচেতন ভাবে এটা ছিল হিন্দু ঘনিষ্ঠ বা হিন্দু এডজেসেন্ট। ঠিক আছে? তো এইখানে ইসলাম এবং মুসলিমের তেমনটা আসলে কোনো জায়গা নেই। পাশাপাশি তাদের আরেকটা ইন্সপিরেশন ছিল এগুলোর পেছনে, এটা রেনেসান্স থেকে বুঝবেন, ইউরোপ। যে ইউরোপের আদলে আমাদের পুনর্গঠন করতে হবে, ইউরোপের চিন্তা গ্রহণ করতে হবে। ঠিক আছে? তো তারা ব্যাপকভাবে ইউরোপের এনলাইটেনমেন্টের চিন্তাধারা প্রভাবিত ছিল। এবং এইটার ফলে কি হয়েছে, এই বেঙ্গল রেনেসার ফলে যে বাঙালি বাবু শ্রেণী পরবর্তীতে এই চিন্তাটা গ্রহণ করছে, তারা মুসলিম সমাজকে কিভাবে দেখছে, বা ইন জেনারেল ভারতের হিন্দুরা, হিন্দু সমাজ মানে অবিভক্ত ভারতের হিন্দু সমাজ কিভাবে মুসলিমদের দেখছে, এটা একটা প্রমাণ পাওয়া যায় আবুল মনসুর আহমেদ রচিত আমার দেখা রাজনীতির 50 বছর বইটাতে। উনি ওখানে বলতেছেন, যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হচ্ছে, তখন হিন্দু এবং মুসলিম একসাথে হয়ে আন্দোলন করবে, এরকম একটা চিন্তা ছিল, বা হয়েছেও অ্যাকচুয়ালি। তো তখন মুসলিম নেতারা কি চাচ্ছিল? তারা চাচ্ছিল ফেডারেশন হোক, মানে হিন্দু পলিটিক্যাল পার্টি মুসলিম পলিটিক্যাল পার্টির একটা ফেডারেশন, মিলন হোক। আর হিন্দুরা চাচ্ছিল ফিউশন হোক। ফিউশন মানে কি? ফিউশন মানে হলো মিশ্রণ হোক, মিশে যাওয়া হোক। ঠিক আছে? একটা হলো আপনি একসাথে আসছেন, আর একটা হলো আপনি মিশে গেছেন। এবং মিশে যাওয়াটা কেমন? হিন্দু মুসলিম মিশে গেছে এমন না, মুসলিমরা হিন্দুদের মধ্যে মিশে যেতে হবে। হিন্দুদের চাওয়াটা ছিল এটা, যেভাবে শিখরা মিশে গেছে, যেভাবে জৈনরা মিশে গেছে। অর্থাৎ আবুল মনসুর আহমেদ বলতেছেন যে তাদের চাওয়া ছিল, আপনি খালি হিন্দুস্তানের মুসলিম হইলে হবে না, আপনাকে হিন্দু মুসলিম হইতে হবে। ঠিক আছে? এবং উনি বলছেন যে প্রোগ্রেসিভ যারা, রবীন্দ্রনাথের মতো সোকল প্রোগ্রেসিভ যারা, তারাও আসলে এই চিন্তা থেকে বের হতে পারে নাই। এখন পার্থক্যটা চিন্তা করেন, রাজা রামমোহন রায়দের আন্দোলন, সমাজ সংস্কার যখন চলতেছে, ওই কাছাকাছি সময়ে কিন্তু মুসলিম সমাজেও সমাজ সংস্কার আন্দোলন হয়েছে। কারা করছেন? শাহুলিল্লাহ মুহাদ্দিস সিরাজি করছেন, তাইউনি আন্দোলন, ফরাইজি আন্দোলন, এরকম নানা আন্দোলন হয়েছে। তাদের আন্দোলনের ভিত্তি কি ছিল? ইসলাম ছিল, শরিয়া ছিল, সালাফুস সালেহিনের বুঝ ছিল, ইমামদের বুঝ ছিল। তো দেখেন, এবং তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল, কিন্তু দেখেন তারা সবাই কিছু জায়গায় একমত যে সমাজ থেকে বিদা দূর করতে হবে, সমাজ থেকে শিরক দূর করতে হবে, ইসলামের শরিয়ার উপর ফেরত আসতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো দেখেন, হিন্দু সমাজের সংস্কার আন্দোলন এবং মুসলিম সমাজের সংস্কার আন্দোলন অ্যাকচুয়ালি আসলে ডিফারেন্ট ছিল, আলাদা ছিল, দুটো এক জিনিস। এরপরে যেটা আসলো সেটা হলো বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন 60-এর দশকে এবং 70-এর দশকে, 50-এর দশকে কিছুটা, যেটার মাধ্যমে আলটিমেটলি আলাদা হইল বা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হইল। এবং এই আন্দোলনটাও সচেতন ভাবে বাঙালি পরিচয়টা এমন ভাবে তৈরি করলো যেন এটা মুসলিম পরিচয়ের বিরুদ্ধে দাঁড় করানো যায়। সচেতন ভাবে তারা এটা করলো, এবং তারা বাঙালির ধারণাটা নিল থেকে, বেঙ্গল রেনেসান্স থেকে। কেন করলো? কারণ পাকিস্তান রাষ্ট্রটা তৈরি হয়েছিল ইসলামের নামে। পাকিস্তানের স্লোগান ছিল কি? পাকিস্তান কা মতলব क्या? লা ইলাহা ইল্লাল্লাহ। পরবর্তীতে পাকিস্তান এটুকু থাকে নাই। পাকিস্তানের নাবাদ আর্মি এবং তাদের যে এলিট যারা আছে, পলিটিক্যাল এলিটস, তারা পাকিস্তানের যে সম্ভাবনা সেটাকে কবর দিচ্ছে, এটা ভিন্ন আলোচনা। বাকি পাকিস্তান হয়েছিল কিন্তু এই নামে। আপনি যখন পাকিস্তান পরিচয়টার এগেনস্টে, পাকিস্তানি পরিচয়ের এগেনস্টে একটা আলাদা পরিচয় আনবেন, তখন আপনি অবশ্যই মুসলিম পরিচয়ের এগেনস্টে পরিচয়টা আনতেছেন। বাঙালি পরিচয়টাকে আপনি তৈরি করতেছেন তখন ইসলামকে এক্সক্লুড করে, ইসলামকে বাদ দিয়ে। এই জন্য যেহেতু তারা একটা কাউন্টার পরিচয় তৈরি করতেছে, মুসলিম পাকিস্তানি এটার কাউন্টার পরিচয় তৈরি করতে যাচ্ছে, তাই তারা বাঙালির ধারণাটা এভাবে তৈরি করছে। এবং পাশাপাশি যে জিনিসটা হয়েছে, বেঙ্গল রেনেসার মতো এরাও ওই যে পাশ্চাত্যের যে চিন্তা ভাবনা,
সেগুলো দ্বারা প্রভাবিত ছিল, যে কারণে আপনি দেখেন বাংলাদেশের মানুষ জানে না, কিন্তু ৭২-এর সংবিধানে কি চলে আসছে? গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, আরেকটা কি ডেমোক্রেসি, এই জিনিসটা চলে আসছে, মানুষ জানেও না কিন্তু চলে আসছে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হলো আমরা বেঙ্গল রেনেসাঁর কথা বললাম, এটা হলো 1800 এবং 1900 শতাব্দী। এরপর আমরা বললাম বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন, যেটা হলো 1950-60 এই সময়টা। একটা পশ্চিমবঙ্গ, একটা এখানে সময়ের একটা পার্থক্য আছে, সময়ের একটা জায়গার একটা পার্থক্য আছে। এটা যোগসূত্র কি? এটা যোগসূত্র আছে। যোগসূত্র হলো গত শতাব্দীর প্রথম অংশে এইখানে যে মুসলিম মধ্যবিত্ত সমাজটা আস্তে আস্তে তৈরি হচ্ছিল, শিক্ষিত মধ্যবিত্ত সমাজ, এরাও বাঙালির ওই ধারণাটা গ্রহণ করছিল, যেটা বেঙ্গল রেনেসাঁস থেকে আসছিল। যেমন মুসলিম সাহিত্য সমাজ নামে একটা সংগঠন ছিল, আপনারা স্কুলে হয়তো বা পড়ছেন, কাজী মোতাহার হোসেনের কিছু লেখাপড়ার সমিতি, শিখা নামে একটা পত্রিকা ছিল। এই পত্রিকা এই মুসলিম সাহিত্য সমাজের ওই সময় কিছু আন্দোলন তারা তৈরি করছিল। এটা নানা আন্দোলনের নাম তারা বলছিল বুদ্ধি মুক্তির আন্দোলন। এবং বেসিক্যালি এটা মুসলিম সমাজের মানুষ, মুসলিম সাহিত্য সমাজ নাম দিয়ে মুসলিম পরিচয়কে তারা ওন করে, কিন্তু পরিচয়ের জায়গা থেকে তারা বাঙালির ওই সংজ্ঞাটা নিয়েছে, কলকাতা থেকে আসাটা, এবং আদর্শিকভাবে এরা সেকুলার। শুধু সেকুলার না, এদের মধ্যে অনেকে ছিল কমিউনিজম দ্বারা প্রভাবিত। যেমন এই আন্দোলনের একদম মাথা যারা, কাজী মোতাহার হোসেন ছিলেন, কাজী আব্দুল ওয়াদুদ ছিলেন, আবুল হোসেন ছিলেন। আবুল হোসেনের লেখাই আছে বাংলার বলশি। বলশি মানে হলো বলশেভিক। রাশিয়াতে যে কমিউনিস্ট বিপ্লব হয়েছে, যে পার্টি এটা করছে, সেটার নাম হলো বলশেভিক পার্টি। তো সেটার আলোতে সে বলছে বাংলার বলশি, মানে তাদের চিন্তা ছিল এগুলো। অর্থাৎ একদিকে তারা মুসলিম পরিচয় ওন করে, আরেকদিকে তারা সেকুলার, আরেকদিকে তারা ওখান থেকে বাঙালি ধারণাটা গ্রহণ করছে, এবং এই ধর্ম নিরপেক্ষ বা অসাম্প্রদায়িক বাঙালি পরিচয়, এটার আইকন হিসেবে তারা সামনে রাখছে কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। একটা জগা খিচুড়ি। এবং এই জগা খিচুড়িটাই আপনারা পরের যে জেনারেশনটা আছে, যারা গিয়ে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনটা করছে, সিরাজুল আলম খান এটসেট্রা এটসেট্রা, তাদের মধ্যে দেখবেন একই রকম ভাবে কমিউনিজম আছে, জাতীয়তাবাদ আছে, রবীন্দ্রনাথ আছে, সবকিছু একটু আছে। আচ্ছা, এই আলোচনা করতে গেলে আরেকটা কোয়েশ্চেন চলে আসে, সেটা হলো বাংলাদেশের সেকুলারদের অনেকেই কথাটা বলে, সেটা হলো যে ৭১-এ আমরা আসলে ইসলামকে প্রত্যাখ্যান করছি, নাউজুবিল্লাহ, এখানকার মানুষ। কেন? কারণ পাকিস্তান ছিল একটা ইসলামিক প্রজাতন্ত্র, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, আর বাংলাদেশ হলো পিপলস রিপাবলিক, গণপ্রজাতন্ত্র। তাহলে আপনি ইসলামকে প্রত্যাখ্যান করলেন। পাকিস্তান তৈরি হয়েছে দ্বিজাতি তত্ত্বের উপরে, টু নেশন থিওরি, হিন্দু আলাদা, মুসলিম আলাদা। আপনি তো পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছেন, তার মানে আপনি এটা প্রত্যাখ্যান করছেন, এরকম একটা কথা। অথবা নতুন কথা আসছে এখন, যেটা যে ৭১-এ আমরা পাকিস্তানের ইসলামটা প্রত্যাখ্যান করছি, আমরা বাংলার ইসলাম গ্রহণ করছি, এরকম কথা এখন বলা হচ্ছে। তো এই ব্যাপারটা আসলে কিরকম? তো ৭১ নিয়ে আলোচনাটা আসলে অনেক বিস্তৃত, এবং এটা নিয়ে আসলে আলাদা আলাদা আলোচনা হওয়ার দরকার। এই বিষয়টা আমাদের ভালো মতো বোঝা দরকার, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন ওটার সময় নেই, আমরা সংক্ষেপে যদি বলি, ৭১ বেসিক্যালি কোনো মতাদর্শিক ব্যাপার ছিল না, এটা ছিল একটা সার্ভাইভালের বিষয়, আত্মরক্ষার একটা বিষয়। দেখেন ৭১-এর নেতৃত্ব কে দিচ্ছে? আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান। এটা তো অস্বীকার করতে পারবেন, বাস্তবতা তো এটা, অস্বীকার করার সুযোগ আছে? নাই। আচ্ছা, তারা তো নির্বাচনে জিতল। ৭ই মার্চের পরে ২৪শে মার্চ পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান একবার ইয়াহিয়ার সাথে, একবার জুলফিকার আলী ভুট্টোর সাথে মিটিং করতেছে। মিটিং শেষে বাইরে হয়েছে বলতে যে হ্যাঁ অগ্রগতি হইতেছে, হচ্ছে না, এগুলো বলতেছে না। তো আপনি যদি ৭ই মার্চে স্বাধীনতার ঘোষণা দেন, তাহলে আপনি এটা কেন করতেছেন? না, মুজিব ওয়াজ ইগার টু গো টু পাওয়ার, সে হেড অফ স্টেট হতে চাচ্ছে, এটা প্রমাণিত সত্য, তাই না? তাদের এরকম কোনো পরিকল্পনা, যে রাজনৈতিক দল এটা নেতৃত্ব দিচ্ছে, তাদের তো কোনো এজেন্ডা নাই এটা। সে ক্ষমতা যেতে যাচ্ছে, নিয়মতান্ত্রিক নির্বাচন করছে, নির্বাচনে জিতছে, সে ক্ষমতায় যাইতেছে, স্বাধীনতা দিয়ে কিছু কথা বলছে। তো পাকিস্তান আর্মি পাওয়ার হস্তান্তর করে নাই, পাকিস্তানি এলিট চায় নাই হস্তান্তর করতে, তারা ক্র্যাকডাউন করছে, মানুষ বাধ্য হয়ে তখন রিভোল্ট করছে। দেখছে, এটা মতরসিক কিছু না, এটা একটা সার্ভাইভালের বিষয়। আপনি আত্মরক্ষার জন্য এখানে যুদ্ধ করছেন। তো এখানে এটা বলার কোনো সুযোগ, অবশ্যই এখানে এটা সত্য কথা যে ছাত্রদের মধ্যে কিছু অংশ ছিল, সিরাজুল আলম খান টাইপের যারা ছিল, নিউক্লিয়াস বা এই টাইপের যারা ছিল, যে তারা অনেক আগে থেকে চিন্তা ভাবনা এরকম ছিল তাদের। ছাত্রদের মধ্যে কিছু ছিল, জাতীয়তাবাদীদের মধ্যে কিছু এরকম ছিল, কমিউনিস্টের মধ্যে ছিল, এটা বাস্তবতা। বাট তারা কিন্তু ছাত্রদের মধ্যে মেজরিটি না। তো পুরা দেশ প্রত্যাখ্যান করছে বা এক্সেপ্ট করছে, এগুলো বলার আসলে তেমন কোনো সুযোগ নেই। এবং পাশাপাশি এখানে অবভিয়াসলি ইন্ডিয়ার বিভিন্ন ম্যাশিনেশিয়াস ছিল, ইন্ডিয়ার বিভিন্ন গেম ছিল, তাদের বিভিন্ন চাল ছিল, এগুলো বাস্তবতা। কিন্তু স্টিল এটা বলার আসলে কোনো সুযোগ নাই যে এই জিনিসটা এর মাধ্যমে বাংলাদেশের মানুষ সেকুলারিজমকে গ্রহণ করে নিয়েছে, এটসেট্রা এটসেট্রা। এবং এটা প্রমাণিত আছে, এটা নিয়ে অনেক রিসার্চও আছে। একটা রিসার্চ করি, সেটা হলো হাওয়ার্ড শুমান নামে একজন সোশিওলজিস্ট আছেন, ইউনিভার্সিটি অফ মিশিগানের প্রফেসর ছিলেন। ১৯৭২ সালে ওনার একটা পেপার বের হয়েছে, সেখানে উনি একটা জরিপের ফলাফল তুলে ধরছেন।
এই জরিপটা উনি পূর্ব পাকিস্তানে করছিল 1964 সালে। এই জরিপের উদ্দেশ্য ছিল যে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি যারা, তারা বাঙালি জাতীয়তাবাদকে কিভাবে দেখে। তো এই জরিপে তারা কোয়েশ্চেন করছিল জরিপে তারা 1001 মানুষের ইন্টারভিউ নিছে, বেশিরভাগই হলো চাষি অথবা শ্রমিক। তো তাদেরকে জিজ্ঞেস করছে যে আপনি কি নিজেকে পাকিস্তানি বলেন, আপনি কি নিজেকে বাঙালি বলেন, নাকি আপনি কোনো জেলা বা বিভাগের মাধ্যমে নিজের পরিচয় দেন, মানে আপনি নিজেকে কি বলে পরিচয় দেন, এটা ছিল প্রশ্নটা। তো উনি দেখছেন যে 42% বলতেছে যে আমি কুমিল্লার লোক বা আমি নোয়াখালীর লোক, মানে সে তার জেলা বা বিভাগ দিয়ে পরিচয় দিচ্ছে। আর 48% বলতেছে আমি পাকিস্তানি। ঠিক আছে, অল্প কিছু মানুষ বলছে যে তারা ঠিক আছে আমরা বাঙালি, প্রথমে আমরা বাঙালি, এবং এরাও বাঙালি পরিচয়ের সাথে ইসলামের কোনো সংঘাত দেখে না। অর্থাৎ ওই যে আমাদের গবেষক হাওয়ার্ড শুম্যান, সে কনক্লুশন টানতেছে বা উপসংহার টানতেছে যে পূর্ব বাংলার সাধারণ মানুষ তারা ইসলাম এবং বাঙালি পরিচয়ের মধ্যে কোনো সংঘাত দেখে নাই, এখানে তারা কোনো প্রবলেম দেখে নাই। এবং 71 সালে যে যুদ্ধ, এটা ছিল একটা ন্যাচারাল রিয়াকশন। আচ্ছা, এবং এই যে ব্যাপারটা যে বাঙালি পরিচয়ের সাথে একটা সাংঘর্ষিকতা ইসলামের, এই জিনিসটা সাধারণ মানুষের মধ্যে ছিল না, এটা ছিল শহুরে শিক্ষিত অল্প কিছু মানুষের মধ্যে। ঠিক আছে, কাজে এই যে কথাবার্তাগুলো বলা, এটা একটা না, অনেক জায়গা থেকে প্রমাণিত যে এই কথাটা বলা যে 71-এর যুদ্ধ হয়েছে, বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে, তার মানে সামহাও আমরা ইসলামকে রিজেক্ট করছি, নাউজুবিল্লাহ, বা সেকুলারিজমকে বাংলাদেশের মানুষ গ্রহণ করে নিয়েছে, সেকুলারিজমের জন্য যুদ্ধ হয়েছে, এগুলো জাস্ট রেট্রোস্পেক্টিভ, আপনি পরে এসে বলতেছেন। যেরকম আমরা জুলাইয়ের ক্ষেত্রেও দেখছি, জুলাইয়ের আন্দোলন কিরকম হয়েছে আপনার চোখের সামনে তো হয়েছে, পরে কিন্তু আন্দোলনের বয়ান চেঞ্জ হয়ে গেছে, তাই না? সেই জিনিসটা এখানে হয়েছে। একটা স্লোগান ছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগান কিন্তু পরে চেঞ্জ হয়ে গেছে, তাই না? একইভাবে ওই হয়েছে, এরপরে আপনি সংবিধান যখন হয়েছে সেখানে অনেক জিনিসগুলো চলে আসে, এরকম একটা ব্যাপার হয়েছে। সো বাঙালি পরিচয় নিয়ে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা দুটো জিনিস দেখলাম যেখান থেকে বাঙালি পরিচয়টা তৈরি হয়েছে, একটা হলো বেঙ্গল রেনেসাঁ, একটা হলো বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন। একটা বাঙালি পরিচয়কে তৈরি করছে পৌত্তলিকতার সাংস্কৃতিক রূপ হিসেবে, শিল্পের সাংস্কৃতিক রূপ হিসেবে। আরেকটা বাঙালিত্বকে দেখছে মুসলিম পরিচয়ের বিকল্প হিসেবে, এখানে ইসলামের জায়গা করি, আপনার জায়গা করি। এবং 71-এর পর কি হয়েছে, এই দুটার মিশ্রণের ফলে একটা পরিচয় তৈরি হয়েছে, এবং বর্তমানে বাঙালি বলে এটাই বোঝানো হয়, বর্তমানে বাঙালি সংস্কৃতি বলে এটাই বোঝানো হয়, বর্তমানে বাঙালিয়ানা বলতেও এটাই বোঝানো হয়। এটা হলো বাস্তবতা। এবং আমি যে সিম্পল অর্থটা বললাম, বাঙালি মানে বাংলায় কথা বলে এক্সেট্রা এক্সেট্রা, ওটা কিন্তু এখন আর নাই। তো এই পরিচয়টা আমরা গ্রহণ করতে পারবো না, সম্ভব না আসলে নেওয়া, নানা কারণে সম্ভব না, আকিদাগত কারণে প্রথমত নেওয়া সম্ভব না, ঐতিহাসিক কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে এটা নেওয়া সম্ভব না। এবং এই যে বাঙালিত্ব যেটা আছে, এটা আপনি ইসলামাইজও করতে পারবেন না, এটা পসিবল না। কারণ কি, বাঙালিত্বের দুইটা অংশ আছে, একটা হলো পাশ্চাত্য প্রভাবিত যেটা এনলাইটেনমেন্টের প্রভাব, যেটা লিবারাল সেকুলারিজমের প্রভাব, আরেকটা হলো পৌত্তলিকতার ধর্ম, পৌত্তলিকতার যে মিথোলজি সেটার প্রভাব। এই দুটো নিয়ে কি করবেন আপনি এখন? এটা থেকে আপনি কি সরাবেন, কি রাখবেন, কি বাদ দিবেন? ওই যে ঠক মাসে গা উজাতে একটা কথা আছে, থাকবে না কিছু সেটা। আচ্ছা, তো ওই সিম্পল অর্থ আর নাই। এই জায়গাতে আসলে আমাদের ওই বাঙালিত্বটা আছে, যেটা আসছে কলকাতা হয়ে ওই ঢাকা ইউনিভার্সিটি হয়ে, এই বাঙালিত্বটা আমাদের কাছে আছে। এখন এটার বিপরীতে আপনি কি করবেন? এই পরিচয় দিয়ে তো হচ্ছে না, আমরা শুরুতেই বললাম যে এই পরিচয় দিয়ে আপনার আসাবিয়া তৈরি হবে না, এটা দিয়ে আপনার ফোক স্পিরিট হবে না, এটা দিয়ে আপনি পারতেছেন না, এটা আসলে হচ্ছে না। আপনি কি করবেন? আপনি বিকল্প পরিচয় নির্মাণ করবেন। তো বিকল্প কি হবে? তো এটার কিছু প্রস্তাবনা আছে, বিকল্প কি হবে। একটা হলো আপনাদের এলাকার সাথে জড়িত লালন পন্থা, এটা একটা প্রস্তাবনা আছে। আরেকটা আছে কামালি পন্থা, এটা লালন পন্থার ছোট ভাই টাইপের মনে করেন। আরেকটা হলো যে আরো পিছনে যাওয়া, সুলতানি আমল টামল এসব দিকে যাওয়া। আমার প্রস্তাবনা হলো বা আমার মত হলো এগুলো কোনোটাই আসলে ভায়াবল না, এগুলো কোনোটাই আসলে আলটিমেটলি টিকবে না, এগুলো কোনোটা দিয়েই ওই পারপাস সার্ভ হবে না যেটা আপনি চাচ্ছেন বা আমাদের প্রয়োজন যেটা। ঠিক আছে, আমি একটা একটা করে বলি। লালন পন্থার ব্যাপারটা কি, তা আমার চেয়ে আপনারা হয়তো আরো ভালো জানবেন। সেটা হলো যে লালনকে ইউজ করে এক ধরনের লোকায়ত ইসলাম বা এই টাইপের বাংলার ইসলাম টাইপের কিছু একটা তৈরি করার একটা চেষ্টা আছে। সেটা কি? সেটা হলো এটা নামে ইসলাম কিন্তু এটা সেকুলারিজম, কিন্তু এটা সাংস্কৃতিক ভাবে ইসলামের কিছু মুসলিম কিছু বিষয় ধারণ করবে, সাংস্কৃতিক ভাবে এটা মুসলিম কিছু ধারণ করবে, আলটিমেটলি এটা সেকুলারিজম। ঠিক আছে, তো এটা তৈরি করা কেন জরুরি? এটা জরুরি এই জন্য কারণ বাংলাদেশে ওই উগ্র বাঙালি জাতীয়তাবাদী যেটা সেকুলারিজম, ওটা আসলে দুর্বল হয়ে গেছে অনেক। শাহবাদী সেকুলারিজম যেটাকে বলা হয়, এটা অনেক দুর্বল হয়ে গেছে। এটার সাথে এই আওয়ামী জাহিলিয়াতের যে সম্পর্কটা,
আমি জাহিলিয়াত পড়ে গেছে এখন, তো ওই জন্য এটা দুর্বল হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক। তো এটার জায়গায় আপনি যদি সেকুলারিজমকে টিকায় রাখতে চান, নতুন কিছু আনতে হবে আপনার। এই জন্য ওই উগ্র বাঙালি জাতীয়তাবাদের বা নর্মাল বাঙালি জাতীয়তাবাদের আইকনকে, এটা একটা আইকন আছে কিন্তু, একটু আগে বলছি রবীন্দ্রনাথ ঠাকুর, তো তাকে দিয়ে তখন হচ্ছে না, এখন আপনার অন্য কাউকে আনতে হবে। এই জায়গায় একটা আইকন কি হইতে পারে? তো এখানে লালন একটা ভালো অপশন, সে এরকম একটা আইকন হয়ে উঠতে পারে, এটা অনেকে চিন্তা। কেন? কারণ দেখেন যে লালনের এটা সেটা স্থানীয় সংস্কৃতি আছে এই জায়গার, আবার একটা সেকুলারও। লালনের অনুসারী যারা আছে এদের মধ্যে দেখবেন যে, আপনারা জানেন, আপনাদের এখানে আপনারা ভালো মতো জানেন, একটা মিস্টিসিজম আছে, সমন্বয়বাদ আছে, হিন্দু আমি মন্দিরে আছি, মসজিদেও আছি, পবিত্রতায় আছি, পতিতার মধ্যেও আছি, এই টাইপের হিসেবে আমি হিন্দু, আমি মুসলিম, সনাতনী, এই সবকিছু আছে এখানে, তাই না? এটা খুব ভালো, ইনক্লুসিভ, অনেক বেশি ইনক্লুসিভ। তো এই ধরনের জিনিসপত্র আধুনিক মানুষের কাছে খুব ভালো লাগে, কোনো কমিটমেন্ট নাই, কিন্তু অনেক গভীর মনে হয় কথাগুলো ফেনার মতো। এটা চমৎকার, খুব স্পিরিচুয়াল কথাবার্তা। আচ্ছা, স্পিরিচুয়াল। আচ্ছা, এই কারণে সেকুলার কাঠামো টিকায় রাখার জন্য এবং মুসলিম যে জনগোষ্ঠী আছে তাকে সেকুলারিজমের কাজে লাগানোর জন্য রবীন্দ্রনাথকে রেখে কাজ হচ্ছে না, আপনি লালনকে নিয়ে আসেন। এটা হলো লালন পন্থার মূল বক্তব্য। কিন্তু আলটিমেটলি যেহেতু সে আবারও ইসলামকে আসলে এক্সক্লুড করতে চায়, সে দেখানোর জন্য কিছু অংশ আনতে পারে, আলটিমেটলি সে তো চায় যে ইসলাম যেন এখানে গালেব না হয়। এই জন্য সে দেখবেন ওই সেকুলারিজম যে কাজগুলো করতে, এটা সে একই কাজ করে। সেও আপনাকে বলে যে তুমি বাংলার ইসলাম পালন করো, ওইটা করতে পারবে না, আরবেরটা পারবে না, মানে শরিয়া পালন করতে পারবে না, তুমি মাজারটা পালন, এটা সে বলে। এবং সে বলে যে আপনি যখন ইরান তুরানের ইসলাম চলবে না, আফগানিস্তানের ইসলাম চলবে না, এইখানের ইসলাম চলতে হবে, পাকিস্তানের ইসলাম চলবে না, উত্তর ভারতের ইসলাম চলবে না। উত্তর ভারত মানে বুঝছেন তো, দেওবন্দের ইসলাম। উত্তর ভারত মানে ইউপিতে কেন দেওবন্দ, সাহারানপুরে। আচ্ছা, ওইটাও চলবে না, পাকিস্তানের একটাও চলবে না, আরবেরটাও চলবে না, কি চলবে? লালনেরটা চলবে, মানে সেকুলারিজম। আচ্ছা, সো এই জন্য এই প্রসেসটা ওখানে আছে। সো আলটিমেটলি ওই যে মিতা হকের কথা ছিল যে তুমি মুসলিম ভালো কথা, তুমি বাঙালি না কেন, এটাও সেম কথা। এই তুমি ইসলাম ভালো কথা, বাংলার ইসলাম না কেন, আরবের ইসলাম কেন? এটা হলো বাঙালিয়ানা 2.0 আপগ্রেডেড ভার্সন, আর কিছু না, সেম জিনিস। আরেকটা আছে, সেটা হলো কাওয়ালি পন্থা। এটা হলো মনে করেন এটার ব্যবহারিক রূপ। সেটা হলো যে কি করব, যে আমরা কালচারালি কিছু জিনিসপত্র করবো ইসলাম, কি করবো, আমরা কাওয়ালি করবো, আমরা মিলাদ মাহফিল করবো অনেক বেশি বেশি করে, ঠিক আছে? এবং এটা আমরা কি কি দিয়ে করবো, এটা আমরা সংস্কৃতি, এটা আমাদের পূর্বপুরুষের আমল। এবং আপনি তো একটা বিকল্প দিতে হবে, ওরা কনসার্ট করতেছে, আপনি কাওয়ালি করে ফেলেন, এটা খুব চমৎকার একটা বিকল্প হয়ে যাবে, ঠিক আছে? এই টাইপের জিনিসপত্র। এবং এখানে তাদের যত, আপনি যদি এটার বিরোধিতা করেন যে না এটা তো শরীয়তের জায়গা থেকে করা যাচ্ছে না, গান বাজনা করতেছে, কি আসলে বিদা হচ্ছে, এগুলো কেন করছে না, তখন বলতে হবে যে আপনি ওই যে আবার মৌলবাদী, উগ্রবাদী, অথবা নতুন টার্ম যুক্ত হয়েছে সামাজিক ফ্যাসিবাদ, এটা বলা। মোরালেস একই জিনিস, বাট জাস্ট একটু প্রেজেন্টেশন একটু ডিফারেন্ট। এবং এখানে প্রেজেন্টেশন দেখেন তাদের যুক্তিগুলো কিরকম, যে মাজার হলো 1000 বছর ধরে আমাদের বাবারা মাজারে গেছে, আমাদের অঞ্চলের সাথে জড়িত, মিলাদ এখানে জড়িত, এবং তুমি অতি বিশুদ্ধতাবাদী হয়েও না, এত বিশুদ্ধতাবাদী হইলে তো তুমি পারবা না। আসলে লোকজন সব কনসার্টে চলে যাচ্ছে, তুমি কাওয়ালিতে নিয়ে আসো তাকে, মানে এটা তো হবে না, তুমি কোরআন পড়লে তো হবে না, কনসার্টে যাচ্ছে, এরকম কথা হচ্ছে। এবং আরো অনেক কিছু যুক্ত হয়েছে। এবার আমরা যেটা দেখতেছি যে পূজায় যেতে হবে, কারণ একটা সংস্কৃতি। ছোটবেলায় আমি পূজায় যেতাম, আমার এক ফ্রেন্ড ছিল, ওর সাথে পূজা মণ্ডপে গিয়ে নাচতাম, আমার পাশে পাশে এক হিন্দু বড় বোন ছিল, খুব ভালো ছিল, পূজায় সাজতো, আমার ক্রাশ ছিল। এখন পূজা মণ্ডপের কাজ দিয়ে গেলে ওদের কথা মনে পড়ে, করোনার সময় মারা গেছে, খুব আবেগের একটা গল্প, যে চলো আমরা এখন এত কিছু করে কি হবে, চলো আমরা একটু পূজায় গিয়ে শুভেচ্ছা জানাই আসি। এই জিনিসটা, এই বিষয়গুলো আছে। তো পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, এটা অনেকে, এটা কিছুটা কম, এটাও তাও কিছু মানুষ চেষ্টা করে, সেটা হলো যে ঠিক আছে পরিচয় তৈরি করতে হবে, এটার জন্য আমরা 71-ও যাবো না, 47-ও যাবো না, আমরা আরো পিছিয়ে চলে যাবো, আমরা যাবো সুলতানি আমলে, ঠিক আছে? তো সুলতানি আমলে যাওয়ার সমস্যা নেই, বাট প্রবলেমটা হলো এদের ক্ষেত্রে শরিয়ার ব্যাপারে তাদের কোনো তোয়াক্কা নেই, হালাল হারামের ক্ষেত্রে তাদের কোনো তোয়াক্কা নেই, তারা জাস্ট সাংস্কৃতিক একটা বিষয় হিসেবে এটা নিয়ে আসতেছে। তো তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের অবস্থান বাকি দুটার চেয়ে ভালো, লালন পন্থা কাওয়ালি পন্থার চেয়ে বেটার। বাট আলটিমেটলি আপনি নেক নিয়তে ভুল কাজলে কাজটা ভুলই থাকে, শরিয়ার জায়গাটা ক্লিয়ার থাকতে হবে, যেটা আমরা এই জন্যই ওই বিষয়টা আগে বললাম। তো কালচারালি মুসলিম আইডেন্টিটি, ইসলামকে ছাড়া তো মুসলিম আইডেন্টিটি হয় না। আপনি যদি ইসলাম ধরে মুসলিম আইডেন্টিটি হতে হবে, আপনার শরিয়া ধরে তো মুসলিম আইডেন্টিটি হবে, এটা বাদ দিতে হবে না। আচ্ছা, তো এই ধরনের সবগুলো চেষ্টায় একই ধরনের সমস্যা আছে, সেটা হলো এগুলো ফিজিবল না। এখন ইসলামের জায়গা থেকে একটা আপত্তির জায়গা আছে, আর এগুলো ফিজিবিলিটির একটা ইস্যু আছে। ইসলামের জায়গা থেকে আপত্তিটা কি?
ইসলামের ক্ষেত্রে আপত্তি হলো যে পূর্বপুরুষরা করে আসছে, 1000 বছর ধরে মানুষ করে আসছে, অমুক লোক করে আসছে, এগুলো তো কোনো দলিল না। এটা কি? এটা কোনো ভ্যালু নাই তো। ইব্রাহিম আলাইহিস সালাম এসে কি করছেন? মানে কোনো কোটি মানুষের আবেগ কোনো একটা বিষয়ের সাথে জড়িত, তার মানে এটা সঠিক হয়ে গেছে না? হয়নি। অতীতের মুসলিমরা কোনো একটা কাজ করছে, হ্যাঁ, ভুল কাজ করলে ভুল, ঠিক কাজ করলে ঠিক, অতীতের মানুষ করলে তো সঠিক হয়ে যাবে না। শরীয়তের সাথে সাংঘর্ষিক যে কোনো কিছু পরিত্যাজ্য, সেটা যেই করুক, যখনই করুক। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা উক্তি আছে, আপনারা অনেকে শুনছেন। তিনি বলছেন যে প্রত্যেক ব্যক্তির কথা গ্রহণ করা যাবে অথবা বর্জন করা যাবে, একমাত্র মদিনাতে যিনি শুয়ে আছেন ওনার কথা ছাড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। এবং আপনারা দেখেন যে আমাদের মাপকাঠি তো এটি, সবসময় এটি মাপকাঠি। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? বাবাদের তৈরি মূর্তি ভেঙে গেছেন না ইব্রাহিম আলাইহিস সালাম? তারপরে হুদ আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম তার কওমের বিরুদ্ধে গেছেন না? ঈসা আলাইহিস সালাম কি করছেন? তার সমাজে যে লোকজ ধর্ম পালন হইত এবং ওই সময়কার যারা আলেম ছিল, মানে সুর ছিল, যারা দুজনের বিরুদ্ধে গেছেন। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন মানুষকে বলা হয় যে তোমরা আল্লাহ যা নাজিল করছে সেটার দিকে আসো এবং রাসূলুল্লাহ যেটার দিকে ডাকতেছেন সেটার দিকে আসো, তখন তারা কি বলে? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাবারা যেটার উপর ছিল আমরা এর উপর থাকবো, তাই না? তো পূর্বপুরুষের এই অনুসরণ করতে ইসলাম মানে কোরআনই নাকচ করে দিচ্ছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা নাকচ করে দিচ্ছেন। তো এটা তো কোনো যুক্তি হতে পারে না। পাশাপাশি দেখেন যে আপনি যদি মানে সাংস্কৃতিক সমৃদ্ধির কথা বলেন, শিরকি সংস্কৃতির চেয়ে সমৃদ্ধ কোনো সংস্কৃতি আসলে হতে পারে না। কেন হতে পারে না? কারণ ওদের কন্টিনিউয়াস নাচ গান আছে, তাদের কন্টিনিউয়াস উৎসব আছে, 12 মাসে 13 পার্বণ, এটা বাস্তব। যে কোনো শিল্পী সংস্কৃতি পৃথিবীর যে কোনো জায়গায় যান, এটাই তাদের উৎসব, এটার মধ্যে ইবাদত হয়, সেটা নাচ থাকে, গান থাকে, মেয়ে থাকে, নানা কিছু থাকে, ঠিক আছে না? এটা আপনি কোনোভাবে কাউন্টার করা সম্ভব না, আপনি পারবেন না, সমান সমান কিছু আপনি বানাইতে পারবেন না, সব পসিবল। আপনি দেখেন যে এখন আপনি বলবেন যে ঠিক আছে ও এটা করছে আমার একটা করতে হবে, তো হয় না। আপনার শরীরের জায়গা থেকে, দিন ইসলামের জায়গা থেকে নিশ্চয় চিন্তা করতে হবে। এবং আপনি বলবেন যে ঠিক আছে আমি ইসলামকে শক্তিশালী করবো, মুসলিমদের শক্তিশালী করবো, এটা করার জন্য আমি হালাল হারাম মানবো না, এটা করার জন্য আমি বিদআত শিরক মানবো না, তাহলে আলটিমেটলি আপনি থাকবেন টা করে? আপনি সাংস্কৃতিক যুদ্ধ করবেন কিন্তু আপনার আকীদার অবস্থা নষ্ট হয়ে গেল। আপনি সাংস্কৃতিক যুদ্ধ করবেন কিন্তু আপনি আপনার ঈমানটা নষ্ট করে ফেলেন, তাহলে তো হলো না। যুদ্ধ করার পর কি জয় করবেন? কিছু তো থাকবেন, আপনি শেষ হয়ে গেছেন, আপনি তার জায়গায় চলে গেছেন, তখন হলো না। আসলে একটা মজার কথা বলি, সেটা হলো যে ভারত কিন্তু এগুলোর বিরুদ্ধে না। ভারতে 2022 সালে বাংলাদেশের যে হাই কমিশনার ছিল দোরাইস্বামী, বিক্রম কুমার দোরাইস্বামী, উনি একটা বক্তব্য দিচ্ছেন যে সুফিবাদের মাধ্যমে বাংলাদেশে এবং ভারতের একটা গভীর সম্পর্ক আছে এবং ভারত সরকার কিন্তু আজমিরে গিলাফ দেয় এবং ওরা মাইজভাগেরও গিলাফ দেয়, তখন বলছেন। এবং সে বলছে যে কি সুফিবাদ হলো ইসলাম প্রচারের মাধ্যম, এটা একটা শান্তিপূর্ণ মানে জিনিস, খুব ভালো একটা শান্তিপূর্ণ একটা মতবাদ। এবং নরেন্দ্র মোদী সে কিন্তু কাউরি, আপনি ইউটিউবে ভিডিও পাবেন, কাওয়ালি শুনতেছে, খুব সমস্যার, চোখে মনে একটু পানি টানি আসছে। সো এটা দিয়ে এখন আপনি বুঝেন যে আপনি আপনার অস্তিত্ব সংকট কেন্দ্রে মোকাবেলা করবেন এই জিনিসটি। আসলে বিষয়টা সিম্পল, বিষয়টা হলো যে ইসলাম মানে কি? আত্মসমর্পণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, শরিয়ার সামনে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। একজন মুসলিম আল্লাহ আযজা ওয়া জাল এবং তার রাসূলের সিদ্ধান্তের সামনে নিজেকে সমর্পণ করবে, যেটা আল্লাহ বলছেন সেটা। এত বেশি করার দরকার নেই আমার, আবেগ, সংস্কৃতি, পূর্বপুরুষ, এই সেই হ্যান ত্যান দরকার নেই। আল্লাহ আযজা ওয়া জাল ফলাফল নির্ধারণ করেন, উনি ঠিক করে রাখছেন, উনি দেখতেছেন আপনি তার কথা মতো চলেন কি। ফিজিবিলিটির জায়গা থেকে একটা প্রশ্ন আছে, মানে এটা আসলে টেকসই হবে না। কেন হবে না? দেখেন এই যে কালচারাল মুসলিম পরিচয় যেখানে আসলে ইসলাম নাই, এটা আসলে ঠিক না, এটা প্রমাণ আছে। এটা প্রমাণ হলো যাদের কথা বললাম, কাজী মোতাহার হোসেন সাহেবদের কথা বললাম না, আপনি ছবি দেখেন, গুগল করেন, দেখে মনে হবে আলেম, মনে হবে আপনার দেখে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, সুন্দর চেহারা, কিন্তু আসলে কি তাদের পরবর্তী প্রজন্মের কি অবস্থা? তাদের হাত দিয়ে কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদ তৈরি হয়েছে, যেটা একদম কমিউনিজমের দিকে চলে গেছে, তাই না? এবং বাংলাদেশে এরকম অনেকের নাম বলা যায়। আমি এক জায়গায় বলতেছিলাম যে মুসলিম লীগ যারা করছে তাদের ছেলেদের কি অবস্থা? সব কমিউনিস্ট পার্টি, এই সেই হ্যান ত্যান হিসেবে নেই। বাপ করছে মুসলিম লীগ, ছেলে হলো যে বৈদ্যুতিক নমন, বাস্তব। তো আলটিমেটলি আপনি যখন হালাল হারাম বাদ দিয়ে জাস্ট কালচারালি একটা মুসলিম পরিচয় ধরার চেষ্টা করবেন, এটা আসলে টিকে থাকে না। ইমান এভাবে হয় না আসলে। এখানে এইভাবে মানে আল্লাহর সাথে মানে নকল করা যায়, শর্টকাট নেই, চিট কোড নেই আসলে। তো আপনি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলামকে ধরেন, তখন আপনি থাকতে পারবেন, বাইরে আপনি পারবেন না আসলে। আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো যে বাংলাদেশি পরিচয়, বাঙালি বনাম বাংলাদেশি।
অনেকে মনে করেন ঠিক আছে বাঙালি পরিচয়টা বাদ দিই, আমরা বাংলাদেশে পেলাম, এটাতে অনেক প্রবলেম মনে হয় সলভ করা যাচ্ছে। আমি মনে করি এখানে কোনো প্রবলেম সলভ হইতেছে না। আসলে কেন হচ্ছে না? প্রথম কারণ হলো যে বাংলাদেশে একটা জাতি রাষ্ট্র কেন্দ্রিক পরিচয়, মানে এটা 71-এর সাথে জড়ায় আছে। অর্থাৎ আবার আপনি 71-এ ফেরত যাচ্ছেন, খুব শ্যালো হালকা, মানে একটা অগভীর একটা পরিচয় আপনার তৈরি হলো 53 বছর আগে। এর আগে কোনো পরিচয় নেই আপনার। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো what is the idea of Bangladesh? What does it mean to be Bangladesh? এটি তো ক্লিয়ার না। মানে বাংলাদেশটা আসলে কি, মানে একটা রাষ্ট্র ঠিক আছে, এটা বুঝছি, একটা সীমানা আছে, মানচিত্র সেট, বাট এটার মানে ওই যে আত্মপরিচয় সম্পর্কে বলতেছিলাম, এটা স্পিরিটটা কি, এটা কালেক্টিভ অর্থটা কি, এটা প্রকল্পটা কি, এটাই তো ক্লিয়ার না। এটা ক্লিয়ার না দেখে তার আলোচনা করতে হচ্ছে। তো তার মানে তাহলে ওইটা দিয়ে আপনি কি সংজ্ঞায়িত করতেছেন? বাংলাদেশের আইডিয়াটাই তো ক্লিয়ার না। তাহলে বাংলাদেশকে পুঁজি করে যে পরিচয় তৈরি হবে সেটাও তো আনক্লিয়ার, এটাও সমাধান হইল না। পাশাপাশি জাতি গোষ্ঠীগত পরিচয় আর জাতীয়তা কিন্তু আলাদা জিনিস। একটা হলো এথনিক পরিচয়, একটা হলো ন্যাশনাল পরিচয়। এক্সাম্পল দেখেন, কেউ জাতি গোষ্ঠীগতভাবে কাচি, কিন্তু তার ন্যাশনালিটি হলো বার্মিজ। কেউ জাতি গোষ্ঠীগতভাবে বদল, তার ন্যাশনালিটি হলো ভারতীয়। কেউ গোত্রীয়ভাবে মনে করেন কোরাইশি, তামিমি, খাজরাজি, কিন্তু জাতীয়তা হলো কি জর্ডানি, কুয়েতি, সাউদি। এটা কিন্তু আলাদা জিনিস। এই জিনিসটা কিন্তু অনেক সময় সাংঘর্ষিক হয়ে গেল। একটা উদাহরণ আছে, আমি কুর্দিদের কথা ধরেন। কুর্দিরা 3টা দেশের মধ্যে ভাগ হয়ে আছে, ইরাক, সিরিয়া, তুরস্ক। তো ওরা বলে তুমি ইরাকে হয়ে যাও, ওরা বলে তুমি সিরিয়া মানে শামি হয়ে যাও, ওরা বলে তুমি তুর্ক হয়ে যাও, কিন্তু তুমি তো পারবা না এটা। বরং ওরা এখন আলাদা হতে চায়, এবং ওখানেও কমিউনিস্টরা খুব গালে বসে। ভারতের 7 সিস্টার্সের কথা দেখেন, সেম। এগুলোর জন্য কিন্তু তাদের মধ্যে বারবার দশকের পর দশক সমস্যা হচ্ছে। এবং পাকিস্তান আফগানিস্তানের কথা চিন্তা করেন, ডুরাল লাইনের 2 দিকে আফগান গোত্র আছে, পশতুন গোত্র আছে। তারা কিন্তু বলে না যে আমি পাকিস্তানি আর আমি আফগান, ওরা বলে আমি পশতুন। তো পশতুনটা হলো তার জাতি গোষ্ঠীগত পরিচয়। পাকিস্তান, আফগানিস্তান এগুলো হলো ন্যাশনালিটি। আমার নিজের কথা বলছি, আমার দাদার কথা বলি। আমার দাদা মারা গেছেন 1994 সালে, রাহিমাহুল্লাহ। তো আঞ্চলিকভাবে উনি চট্টগ্রামের মানুষ, বংশীয়ভাবে সৈয়দ বংশ। কিন্তু ওনার জাতীয়তা কি? 1920 সালে ওনার জাতীয়তা কি ছিল? 1960 জাতীয়তা কি? 1990 জাতীয়তা কি? একটা মাসে পরিচয় কয়েকবার চেঞ্জ হয়। একটা দেশ ছিল যুগোস্লাভিয়া, 1918 সালে তৈরি হয়েছে, 1992 সালে ভেঙে গেছে। তো ওই দেশের পরিচয় কয়েকবার চেঞ্জ হয়েছে। কারণ 1915 সালে জন্ম, 1995 মৃত্যু, তার পরিচয় কয়েকবার চেঞ্জ হলো। কেমন আসলে মনে করেন, ইভেন আমাদের খিলাফার সময়ের কথা চিন্তা করেন, উমাইয়াদের খিলাফা ছিল, আব্বাসীদের খিলাফা ছিল, উসমানীরা তারপর আসছে। তো উমাইয়া থেকে যখন আব্বাসীরা আসছে, কারো পরিচয় কি চেঞ্জ হয়েছে? না, তার পরিচয় 2টা, সে মুসলিম আর গোত্রীয় একটা পরিচয় তার ছিল, সে কুরাইশি বা ওরেবার, সে একটা তামিমি, ওরেবার, এটসেট্রা। এগুলো তো চেঞ্জ হয় না। তার বায়াত চেঞ্জ হয়েছে, কিন্তু তার পরিচয় চেঞ্জ হয় না। রাজনীতির সাথে তার পরিচয় কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হবে। আপনার আমরা চোখের সামনে এগুলো করতেছে। পাশাপাশি এই জাতি রাষ্ট্রের সাথে পরিচয় যে ধারণাটা জড়ায় দেওয়া, জাতি রাষ্ট্রই চূড়ান্ত কর্তৃপক্ষ, তার প্রতি সবচেয়ে বেশি আনুগত্য থাকতে হবে এবং এটাই পরিচয়ের ভিত্তি হতে হবে, এর সাথে ইসলামের একটা সমস্যা আছে, বড় ধরনের সমস্যা আছে। ঠিক আছে? কারণ আধুনিক জাতি রাষ্ট্রে রাষ্ট্রকে সবকিছুর উপরে রাখা হয়, সবকিছুর উপরে। সবচেয়ে বেশি আনুগত্য রাষ্ট্রের প্রতি, সবচেয়ে বেশি পবিত্র রাষ্ট্র এবং সবচেয়ে বেশি কর্তৃত্ব রাষ্ট্রের, এটা সব। এবং যে কাজ অন্য ক্ষেত্রে বৈধ না, এটা রাষ্ট্রের জন্য বৈধ। চিন্তা করেন, আপনি পরিবারের জন্য কাউকে খুন করতে পারবেন, এটা অপরাধ। বংশের জন্য পারবেন না, অঞ্চলের জন্য পারবেন না, গোত্রের জন্য পারবেন না, মতাদর্শের জন্য র্যাডিক্যাল, ইসলামের জন্য জঙ্গি। আচ্ছা, রাষ্ট্রের জন্য দেশপ্রেমী, বিক্রম, তাই? তার মানে সে বোঝা দেয় তখন আপনাকে চূড়ান্ত আনুগত্য কার প্রতি? রাষ্ট্রের প্রতি, দেশ ও জাতির প্রতি। তো এই জিনিসের সাথে ইসলামের মৌলিক একটা দ্বন্দ্ব আছে। তো আঞ্চলিক পরিচয়, বংশীয় পরিচয়, এগুলা উম্মার মধ্যে ছিল 1300 বছর, কোনো সমস্যা হয়নি, কোনো প্রবলেম হয়নি এখানে। কিন্তু যখনই আপনি জাতীয়তাবাদ হচ্ছে, জাতি রাষ্ট্র কেন্দ্রিক যে পরিচয়, তখনই প্রবলেম তৈরি হচ্ছে, এবং এটা উম্মার বর্তমান সমস্যা, বড় একটা সমস্যা। আচ্ছা, সামারিটা হলো যে বাংলাদেশি কেন্দ্রিক যে রাষ্ট্র, এটি আসলে মানে পরিচয়, বাংলাদেশি পরিচয়, এটা আসলে সলিউশন আপনাকে দিতে পারতেছে না। কেন? প্রথমত, এটা একটা শ্যালো পরিচয়, এটা 1971 পেছনে যেতে পারতেছে না। দ্বিতীয়ত, বাংলাদেশ আসলে কি এবং বাংলাদেশকে কেন্দ্র করে যে পরিচয়, এটা অর্থই বা কি, এটাও ক্লিয়ার না। তৃতীয়ত, জাতি রাষ্ট্রের যে ধারণা, সবকিছুর উপরে রাষ্ট্র, সবার উপরে রাষ্ট্র সত্য, তাহার উপর নাই, এই জিনিসের সাথে ইসলামের মৌলিক সংঘর্ষ বিদ্যমান। আচ্ছা, তাহলে সমাধানটা কি? বিকল্প পরিচয়টা কি হতে পারে? সমাধানটা আমি বুঝতে করি, আমাদের আত্মপরিচয়ের সমাধান একটাই, সেটা হলো ইসলামকে আঁকড়ায় ধরা, মুসলিম পরিচয়কে আঁকড়ায় ধরা। আপনি চিন্তা করেন, হিন্দুত্ব থেকে উঠে আসা যে বাঙালি পরিচয়, এটার মোকাবিলা আপনি কি দিয়ে করবেন? ইসলাম দিয়ে।
আপনি সেকুলার লিবারেল আইডিওলজির মোকাবিলা করতে চান, আপনি কোন আদর্শ আছে যেটা মোকাবিলা করতে পারবেন? ইসলাম দিয়ে। আপনি একটা সাস্টেইনেবল আত্মপরিচয় তৈরি করতে চান, টেকসই, যেটা 100 বছর টিকে থাকবে, 1000 বছর টিকে থাকবে, এটা কোন জিনিস দিয়ে পারবেন? ইসলাম দিয়ে। আপনার সামনে এক্সিস্টেন্সিয়াল থ্রেট আছে, আরএসএস আছে, হিন্দুত্ববাদ আছে, সম্প্রসারণবাদী আছে, কুকিচিন আছে, অমুক আছে, তুমুক আছে, কি দিয়ে আপনি তার সাথে মোকাবেলা করবেন? ইসলাম দিয়ে। এবং এই পরিচয়টা আঁকড়ে ধরে তো বারবার আপনার পূর্বপুরুষরা ইংরেজের বিরুদ্ধে উঠে দাঁড়াইছে। বালাকোট থেকে বারাসাত কি নিয়ে উঠে দাঁড়াইছে? ইসলাম নিয়ে। শামিলি থেকে সিত্তানা কি নিয়ে উঠে দাঁড়াইছে? ইসলাম নিয়ে। তিতুমির থেকে শরিয়তুল্লাহ কি নিয়ে দাঁড়াইছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নিয়ে বারবার। এবং ইসলাম এবং এই পরিচয়টা নিয়ে আরবের একটা কোণা থেকে বের হয়ে সাহাবায়ে কেরাম অর্ধেক বিশ্বের উপর কর্তৃত্ব পাইছেন, কায়েম করেন, পাইছেন, আল্লাহ দিয়েছেন তাদেরকে এটার কারণে। সো আত্মপরিচয় হিসেবে ইসলামকে আঁকড়ে ধরা, এটা ছাড়া আমি মনে করি আর কোনো সলিউশন আসলে নাই আমাদের জন্য। এটা যখন আমরা বলি তখন একটা প্রশ্ন আছে, কয়েকটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে তাহলে লোকাল বাঙালি পরিচয় কি হবে? আরেকটা প্রশ্ন আসবে যে এভাবে কি একটা পরিচয় জাস্ট গ্রহণ করা যায় কিনা? আরেকটা প্রশ্ন আসতে পারে যে অন্য ধর্মের যারা আছে তাদের কি হবে? তারা তো মুসলিম হইতে হবে, আপনি জোর করে তাদের মুসলিম বানাইতে যাচ্ছেন, এরকম কিছু। এই প্রশ্নগুলো আসলে ওইভাবে কোনো প্রবলেমেটিক ইস্যু আসলে না। কেন না? সেটা হলো প্রথম প্রশ্নের কথা চিন্তা করেন যে লোকাল বাঙালি পরিচয় কি হবে। এই প্রশ্ন উত্তর আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। ইসলাম দীনুল ফিতরা, যেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক এটা আপনি গ্রহণ করেন, কোনো প্রবলেম নেই। ভাষাভিত্তিক বাঙালি পরিচয়, অঞ্চলভিত্তিক বাঙালি পরিচয়, জাতি গোষ্ঠীগত বাঙালি পরিচয় গ্রহণ করেন, নো প্রবলেম। শরিয়ার সীমার মধ্যে বৈচিত্র্যের সুযোগ ইসলামে আছে। ফিকহের ক্ষেত্রে উর্ফের ব্যাপারে উর্ফকে গ্রহণ করা হয়, উর্ফকে আমলে নেওয়া হয়। কাজে আপনাকে আরব হয়ে যেতে হবে এটা কিন্তু বলে নেই, আপনি আরব হয়ে না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি শরিয়ার সীমার ভেতরে থাকেন, সুন্নাহকে প্রাধান্য দেন, যেটা হারাম ওটা ছেড়ে দেন, যেটা বিদআত ওটা ছেড়ে দেন। এই প্যারামিটারের আন্ডারে আপনি যা ইচ্ছা করে দেন, কোনো সমস্যা নেই। সো ইসলাম এখানে অ্যাকোমোডেশন। ইসলাম যেমন ওভারথ্রো করতে পারে, ইসলাম অ্যাকোমোডেট করতে পারে। সো আপনি এটা নেন, কোনো প্রবলেম। ইসলাম গ্রহণ করলে আপনার স্থানীয় পরিচয় মুছে যাবে, আপনি আর বাঙালি থাকতে পারবেন না, আপনার বাংলা ভাষা থাকবে না, এগুলো ননসেন্স কথাবার্তা। আপনি থাকেন, কোনো প্রবলেম নেই। এবং আল্লাহ বনি আদমকে তো বৈচিত্র্য সহ সৃষ্টি করছেন। আচ্ছা, এটা হলো একটা বিষয়। আরেকটা হলো যে জাস্ট এভাবে পরিচয় কি তৈরি করা যায়, এভাবে গ্রহণ করা যায়? পরিচয় কি পোশাকের মতো আমি একটা পরিচয় গ্রহণ করবো? আচ্ছা, এখানে আসলে অনেক একাডেমিক আলোচনা করার সুযোগ আছে, বাট সহজ অ্যান্সার হলো যে হ্যাঁ, পরিচয়ের ব্যাপারটা আসলে এরকম। যেমন ধরেন একজন রাষ্ট্রবিজ্ঞানী আছে বেনেডিক্ট অ্যান্ডারসন, এমন একটা বিখ্যাত বই আছে ইমাজিন কমিউনিটিস, এটা হলো ন্যাশনালিজম নিয়ে। ওটার মূল বক্তব্য হলো যে এই যে আধুনিক জাতিরাষ্ট্র কেন্দ্রিক যে পরিচয়গুলো, বাংলাদেশি, ভারতীয় বা এটসেট্রা, ইংলিশ, জার্মান এটসেট্রা, এইগুলো আসলে মানুষের বানানো কিছু পরিচয়, কৃত্রিম পরিচয়। এবং মানুষ এগুলো নিজেদের বিশ্বাস এবং স্বার্থ অনুযায়ী তৈরি করে। এবং একই কথা আপনার ফ্রান্স ফলোয়ার নাম অনেকে শুনতে পারেন, পোস্টকলোনিয়াল থিঙ্কার, তার একটা কথা আছে যে উনি একটা কনসেপ্টের কথা বলছে, এটা হল ন্যাশনাল কনসিয়াসনেস। ঠিক আছে, ন্যাশনাল কনসিয়াসনেস মানে কি? যে যখন একটা দেশ উপনিবেশবাদ থেকে মুক্ত হবে, মানে কেউ এসে তাকে দখল করে রাখছিল সেখান থেকে মুক্ত হবে, তখন একটা নতুন আইডেন্টিটি ক্রিয়েট করে তার এখান থেকে বের হতে হয়। মানে এখানে আইডেন্টিটি ক্রিয়েশনের কথাটা আছে, যে আইডেন্টিটি ক্রিয়েট করতে হয়, যেটা তৈরি বিষয়। সহজভাবে বলি, এটা মানে হলো আধুনিক যে পরিচয়গুলো আছে এগুলো অলরেডি কৃত্রিম পরিচয়, এগুলো অলরেডি মানুষের বানানো পরিচয়। ঠিক আছে, এগুলো আর্টিফিশিয়াল কনস্ট্রাক্ট, এবং মানুষ এগুলো তার বিশ্বাস ও স্বার্থ অনুযায়ী তৈরি করে। এবং এই যে পরিচয় নির্মাণের যে প্রক্রিয়া, এটা কখনো নিরপেক্ষ হয় না। এখানে স্বার্থের একটা ভূমিকা থাকে, এখানে রাজনৈতিক হিসাব নিকাশ থাকে, এখানে সমাজের একটা ভূমিকা থাকে, অর্থনৈতিক থাকে, এরকম অনেক কিছু থাকে। এবং এটা সোশিওলজিতে, অ্যানথ্রোপোলজিতে এটা অ্যাকসেপ্টেড কথা, এটা আমার কথা না, একাডেমিতে অ্যাকসেপ্টেড কথা। তো পয়েন্টটা হলো যে আপনি একটা পরিচয় তৈরি করে এটা গ্রহণ করছেন অলরেডি, সেটা হলো বাঙালি পরিচয়। এটা আমি অলরেডি দেখাই আপনাদেরকে, যে একটা তৈরি করা পরিচয় আপনি গ্রহণ করছেন, আপনি মনে করছেন এটা সর্বজনীন, এটা চিরন্তন, সারা জীবন মনে এরকম ছিল। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছে তখন মনে এটা ছিল না, এটা মানুষ তৈরি করে দিচ্ছে, এবং খুব বেশি দিন হয় না তৈরি করে দিচ্ছে। এবং এটাকে ইউজ করে বারবার আপনাকে অপর বানানো হচ্ছে, বারবার আপনাকে বহিরাগত বলা হচ্ছে, বারবার আপনাকে উগ্রবাদী বলা হচ্ছে, বারবার আপনাকে ভিনদেশি খারেজি বলা হচ্ছে, আপনাকে রাজাকার বলা হচ্ছে, মৌলবাদী বলা হচ্ছে, ফ্যাসিবাদী বলা হচ্ছে। এই সবকিছু এই পরিচয় দিয়ে হয়েছে, যেটা কিছু মানুষ তৈরি করে আপনাদের উপর চাপাই দিচ্ছে। কাজেই সচেতন ভাবে ইসলামকে এক্সক্লুড করে উত্তলিকতার সাংস্কৃতিক রূপ হিসেবে যদি একটা পরিচয় গ্রহণ করা যায়, তাহলে উল্টাটা কেন করা যাবে না? কেন ইসলামকে ধরে আপনি একটা পরিচয় গ্রহণ করতে পারবেন না? ওইটা করা এটা আপনি কেন পারবেন না? প্রবলেমটা কোন জায়গায় আসবে? পরিচয় যদি কনস্ট্রাক্টেডই হয়, পরিচয় যদি মানুষের বানানোই হয় এই ধরনের পরিচয়, তাহলে আপনি সঠিক ভিত্তির উপর পরিচয় বানান, ফালতু ভিত্তি বাদ দিয়ে, প্রবলেম কই? এবং এটা কিন্তু উদাহরণ আছে, আমি একটা সহজ উদাহরণ দিই বোঝার জন্য।
সংস্কৃতি যে মানুষ তৈরি করতে পারে, একটা এক্সাম্পল হলো বাংলাদেশে বর্তমানে পুরুষদের প্রধান পোশাক কি বলেন? একটা হলো লুঙ্গি, একটা হলো প্যান্ট শার্ট। লুঙ্গি আছে এখনো, ঠিক আছে। প্যান্ট শার্ট কাদের পোশাক? প্যান্ট শার্ট বাঙালিদের পোশাক? প্যান্ট শার্ট এখানকার মানুষের পোশাক ছিল না, এটা ইউরোপিয়ানদের একটা পোশাক, ফিলিপিনদের পোশাক, রাইট? আচ্ছা, কিন্তু এটা মানুষ গ্রহণ করে নিয়েছে। এটা কলোনিয়ালরা এসে আমাদের দেখাইছে, ওদের দেখা দিয়ে করে আপনি চাইছেন যে হ্যাঁ আমি তো সাহেবদের মতো হবো, আপনি পড়ছেন, এখন এটা আপনি নিজের পোশাক মনে করতেছেন। ব্যাপারটা তো এইটাই, বাস্তবতা তো এইটাই, তাই না? তো এখন আপনি বলতে পারেন ঠিক আছে ভাই, এটা পড়তে পড়তে এখন নর্মালাইজ হয়ে গেছে, এগুলা কেউ এখন আর ওদের অনুকরণে পড়ে না, পড়তে তার ভালো লাগে, অভ্যস্ত সে, এই জন্য। তো এটাকে এখন নেতিবাচক মনে করার দরকার নেই, এটাকে বদলানোর দরকার নেই, ঠিক আছে, হ্যাঁ দরকার নেই, এটা রাখা যাবে। আচ্ছা, তার মানে কি? মানে হলো একটা জিনিস বাইরে থেকে আসছে, আপনি ইচ্ছে করে চুজ করছেন, ওটা এখন আপনার সংস্কৃতির অংশ হয়ে গেছে, ওটা আপনার পোশাকের অংশ হয়ে গেছে। তো এটা যদি প্যান্ট শার্টের ক্ষেত্রে হয়, এটা যেই পোশাকগুলোকে আপনারা আরবের পোশাক বলেন সেগুলোর ক্ষেত্রে হইতে পারে, সমস্যা করি। আপনি জেনে বুঝে কলোনাইজারের পোশাক নিয়েছেন, যে এসে আপনার জমি দখল করছে, আপনার মা বোনকে রেপ করছে, আপনাকে গোলাম বানায় রাখছে, আপনি এত তালেবর যে আপনি তার পোশাকটাই গ্রহণ করছেন। আর আপনার রসুলের যে পোশাক, আপনার সাহাবাদের যে পোশাক, সাহাবাদের যে পোশাক, আপনার ইমামদের যে পোশাক, সালাফুস সালেহের যে পোশাক, ওটা গ্রহণ করেন, সমস্যা কি? ওলামায়ে কেরামের যে পোশাক, ওটা গ্রহণ করেন, প্রবলেম কি? ওটা আপনার সংস্কৃতি বানায় ফেলুন আপনি, সমস্যা কি? একই তো জিনিস। আপনি খারাপ জিনিসটা বাদ দেন, ভালো জিনিসটা নেন, প্রবলেম নাই তো কোনো। তো ইসলাম এখানে আসলে যে প্রবলেম কথাগুলো বলে এগুলো আসলে প্রবলেম না। আরেকটা কথা যেটা বলা হয় যে অমুসলিমদের কি হবে, আমরা কি জোর করে মুসলিম বানাবো? না, তাদের জোর করে মুসলিম বানার কিছু নেই। ইতিহাসের দিকে তাকান, ইসলামিক খিলাফা যখন ছিল তখন কয়েক শতাব্দী যাবত বিলাদুস শাম যেটা, সিরিয়া যেটা, এখানের অধিকাংশ মানুষ ছিল আহলে কিতাব। কয়েক শতাব্দী যাবত আহলে কিতাব ছিল, তারা ভালো মতো থাকছিলেন, কোনো প্রবলেম হয়নি। আন্দালুসে আহলে কিতাব অনেক ছিল, কোনো প্রবলেম হয়নি, তারা নিরাপত্তার সাথে থাকছে, সালামতের সাথে থাকছে, এবং এই উপমহাদেশে লম্বা সময় পর্যন্ত থাকছে। এবং এখানে শাসকরা এত বেশি অ্যাকোমোডেট করছে এখানকার পৌত্তলিকদের, যে অনেক সময় তারা শরিয়ার সীমা ছাড়া চলে গেছে, এত বেশি অ্যাকোমোডেট করছে, এগুলো বাস্তব। এবং উসমানীদের সময় দেখেন, উসমানীর একটা সিস্টেম ছিল মিল্লাত সিস্টেম বা মিল্লাত স্ট্রাকচার। সেটা হলো যে যারা বিভিন্ন কমিউনিটি আছে তারা নিজেদের সালিশ করতে পারবে তাদের শরীয় অনুযায়ী। ইহুদিরা ফর এক্সাম্পল তাদের শরীর নিয়ে নিজেদের ভেতরে সালিশ করতে পারবে, বিচার করতে পারবে। আধুনিক রাষ্ট্র তাকে এই সুযোগ দেয় না, কিন্তু সেরিয়া তাকে এই সুযোগটা দিবে, তাদের বিষয়ে তারা ভাবে সমাধান করতে পারবে। এবং তাদেরকে আহলুল জিম্মা হিসেবে সে থাকবে, সমস্যা কোন জায়গায়? তার বর্তমান রাষ্ট্র যে পরিমাণ ট্যাক্স নেয়, তার এরকম কোনো কিছু করতে হবে না, জাস্ট জিজিয়া দিবে। বর্তমান রাষ্ট্রে তার কোনো ডিউটিও নেই, যুদ্ধ করার দরকার নেই, এটা নাই সেটা, জাস্ট জিজিয়া, আর কোনো কিছু তো নেই। ট্যাক্সের তুলনায় ফার লেস অ্যামাউন্ট তার দিতে হবে, এবং এর চেয়ে বেটার এই সে পাবে শরিয়া থাকলে। তবে শরিয়া থাকতে হবে, শরিয়া না থাকলে প্রবলেম আছে। শরিয়া না থাকলে যেটা হবে, সেকুলার পলিটিশিয়ান যারা আছে তারা রাজনৈতিক স্বার্থে দাঙ্গা লাগাবে। এটা প্রমাণ আমাদের সামনে অনেক আছে। সে নিজে কোনো দিন মানে না, ধর্মের কোনো কিছু নাই, করতেছে সেকুলার পলিটিক্স, বাট সে এগুলো ইউজ করে সেকুলার পলিটিক্স এর জন্য, এটা বাস্তব। আরেকটা যেটা হয়, জমি দখল করবে, এক্সপ্লয়েট করবে, এই জিনিসপত্রগুলো হয় বাস্তব এটা। এবং শরিয়া না থাকলে যেটা হবে, মুসলিম সমাজের মধ্যেও অনেক ধরনের মেজরিটেরিয়ান টেন্ডেন্সি থাকবে, যেটার কারণে বিশৃঙ্খলা হবে। এগুলো শরিয়াটা থাকবে, শরিয়া থাকলে এই প্রবলেমগুলো হবে না ইনশাআল্লাহ। সো মূল বিষয়টা হলো যে এই প্রবলেমগুলো যে বললাম, এগুলো আসলে এত বড় কোনো প্রবলেম না। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হলো যে সেকুলারিজমও একটা প্রতিষ্ঠিত শক্তি, বাঙালি পরিচয়টা একটা প্রতিষ্ঠিত শক্তি। দুইটাকে একসাথে ট্যাকেল করার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। ঠিক আছে, একটাকে ট্যাকেল করি, বাঙালি পরিচয়টা ট্যাকেল করি, কিন্তু সেকুলারিজমকে আঁকড়ে ধরে করি, একসাথে দুটোর বিরুদ্ধে যাওয়া আসলে ঠিক হবে না। সো যারা অলরেডি আগে থেকে সেকুলারিজমের প্রতি কমিটেড, তারা অবশ্যই বিভিন্নভাবে সেকুলার পরিচয় আনবে, লালন পন্থা বলেন বা অন্য কোনো পন্থা বলেন, এইভাবে সে ওটাই আনবে। কিন্তু যারা ইসলামের প্রতি ইনক্লাইন, তাদের ক্ষেত্রে যেটা হলো যে যখন ইসলামকে আঁকড়াই ধরার কথাটা আসছে, পরিপূর্ণভাবে ইসলামকেই ধরবো, অন্য কিছু না, তখন তারা একটু থমকা যায়, বিকজ দে থিংক ইটস আ ডন্টিং টাস্ক, এটা কোনো কঠিন একটা কাজ মনে হয়। বাট আসলে ব্যাপারটা এতটা কঠিন না, এটা আমাদের মনের মধ্যে একটা সমস্যা যে, এবং এর বাইরে আসলে আমাদের সামনে অন্য কোনো পথ খোলাও নাই, আর কোনো আইডেন্টিটি নাই যেটা আপনি গ্রহণ করতে পারবেন, যেটা আপনাকে এই সমস্যাগুলোর সমাধান দিবে। আপনারা লালনপন্থী হবেন না, আপনার কাওয়ালিপন্থী হবেন না, বা হলেও আসলে আপনি প্রবলেমগুলোর সমাধান করতে পারতেছেন না আলটিমেটলি। সো লং রানে আমাদের যদি আত্মপরিচয়ের সংকটটা কাটাইতে হয়, ওই আসাবিয়া আমাদের দরকার হয়, যেটা কথা ইবনু খালদুন বলতেছেন, বা কালেকটিভ কনসিয়াসনেস বলেন, বা ফলস ক্রাইস্ট বলেন, যেটাই বলেন, এটার জন্য একমাত্র সমাধান হয় আপনার মুসলিম পরিচয়টাকে আঁকড়ে ধরতে হবে, এবং আপনার ইসলামকে আঁকড়ে ধরতে হবে। এবং তখনই আপনি বিদ্যমান সংকটগুলো মোকাবেলা করতে পারবেন, তখনই আপনি একটা সভ্যতা হিসেবে তৈরি করার
সমাজ হিসেবে মানে শক্তিশালী সমাজ হিসেবে তৈরি করার সুযোগটা পাবেন, পারবেন তখন, এর আগে পারবেন না, এর ছাড়া পারবেন না। এবং বর্তমানে যে বাঙালি পরিচয়টা আছে, পলিটিক্যাল বাঙালি পরিচয় আছে, এটা আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। কারণ এটা জাস্ট একটা পরিচয় না, এটা একটা বয়ান, এটা একটা রাজনীতি। এটা হলো ওই বয়ান যেটা দিয়ে দেশের 90% মানুষকে রাজাকার বানায় দেয়। এটা হলো ওই বয়ান যেটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে আসছে, তাদের উপর ম্যাসাকার চালানো যায়, সকালবেলা তাদেরকে বলা যায় তাণ্ডবকারী। এটা হলো ওই বয়ান যেটা দিয়ে নির্বিচারে আন্দোলনের সময় সহিংসতা করা যায়। এটা ওই বয়ান যেটা দিয়ে আবরার ফাহাদকে পিটায় মেরে ফেলা যায়। এবং এটা হলো ওই বয়ান যেটার মাধ্যমে মুজিববাদ প্রতিষ্ঠিত হয়। 75 সালের পর আওয়ামী লীগ ফিরে এসে আওয়ামী জাহেলিয়াত 16 বছর আপনার উপর চাপা দিতে পারে। এটা ওই বয়ান। এবং এটা ওই বয়ান যেটার কারণে মোদির বিরুদ্ধে আপনি রাস্তায় নেমে জাস্ট আন্দোলন করছে, আর কিচ্ছু করে নাই। এইটার জন্য মসজিদে ঢুকে মুসল্লিদের পেটানো হয়, দাড়ি টেনে ছিঁড়া হয়, আলেমুল আমাদের জেলে দেওয়া হয়, সেটা না, তাদের চরিত্র হরণ করা হয়, ধর্ষণের মামলা দেওয়া হয়। এটা বাঙালি বয়ানের অবস্থা, ঠিক আছে? সো এবং এটা আলটিমেটলি ওই বয়ান যেটার মাধ্যমে ভারতীয় সম্প্রসারণবাদী যে এজেন্ডা আছে এটা শক্তিশালী হয়। সো এই বয়ানের ভিতরে এবং এই পরিচয়ের মধ্যে আপনি সবসময় বাইরের লোক, আপনি সবসময় সেকেন্ড ক্লাস সিটিজেন। এটা আপনি চেরি পিকিং করে এখান থেকে নিবো, এখান থেকে নিবো, বা কিছু এখানে রং করবো, এখানে করবো, এইভাবে হবে না। এটা সমাধান করতে পারবেন না। আপনি এগুলোর ইসলামাইজেশন করতে পারবেন না। আপনি ভাবতেছেন যে আপনি 21 ফেব্রুয়ারিতে নাচ গাইবেন, আপনি ভাবতেছেন যে আপনি পহেলা বৈশাখে কাওয়ালি গাইবেন, আপনি ভাবছেন আপনি 16 ডিসেম্বরে নাসিক বানাবেন, লাভ নাই, এর ব্যাপারে কোনো লাভ নেই। আপনার উদ্দেশ্য যতই শুদ্ধ হোক, আপনি মূলত কি করছেন, তার যে হেজেমনি আছে, তার যে আধিপত্য আছে, তার যে বয়ান আছে, সেটাকে শক্তিশালী করতেছেন এবং ওটাকে বৈধতা দিচ্ছেন। আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আপনি ওটাকে বৈধতা দিচ্ছেন। এখানে শরিয়া আপত্তি তো আছে, শরিয়া আপত্তি অনেক এখানে, বাকি এটা আকলি ভাবে এটা ঠিক না। দীর্ঘমেয়াদে এটা ফলাফল খুবই ক্ষতিকর। এবং একটা কাজ আগে বলছি, আবারও বলছি, নেক নিয়তে আপনি ভুল কাজ করেন, ইখলাসের সাথে ভুল কাজ করেন, আচ্ছা ভুল, ঠিক আছে না? সো আত্মপরিচয়ের বিকল্প একটা বয়ান যদি আপনি তৈরি করতে চান, এটা আপনার করতে হবে তার নিয়ন্ত্রণ থেকে বাইরে হয়ে, তার জমি থেকে বাইরে এটা করতে হবে, তাকে চ্যালেঞ্জ করে এটা করতে হবে, তার সাথে মানে হ্যান্ডশেক করতে করতে আপনি পারবেন না। এটা দ্বন্দ্ব, এটা আদর্শিক দ্বন্দ্ব, এটা একটা লড়াই। এটা এবং প্রতিপক্ষের আধিপত্যকে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান, তাহলে এই বাঙালি এবং বাঙালিত্বের যে ধারণা, এটাকে প্রত্যাখ্যান করতে হবে, যদি কিন্তু ছাড়া ফুল অন করতে হবে। তা না হলে আপনি এটার ভিতরে পারবেন না। আপনি যদি খেলেন, আপনি কেন খেলবেন? জিতার জন্য খেলবেন না ড্র করার জন্য খেলবেন, নাকি সম্মানজনক পরাজয়ের জন্য খেলবেন? মানুষ মানে সম্মানজনক পরাজয়ের জন্য খেলবেন কিনা, এটা হলো সম্মানজনক পরাজয়ের জন্য খেলা, ইসলামাইজ করার চেষ্টাটা। দেখেন, ফিরিঙ্গি আপনার সাথে মাতবুরি কখন করবে? যখন আপনি তার বাসায় গিয়ে স্পুন আর ফর্ক দিয়ে খাওয়ার চেষ্টা করতেছেন, কাঁটা চামচ আর চামচে খাওয়ার চেষ্টা করছেন, যখন আপনি তার মধ্যে টাই করার চেষ্টা করতেছেন, তার মধ্যে স্যুপ বানানোর চেষ্টা করছেন, তখন সে আপনার সাথে মাতবুরি করবে, ঠিক আছে? আপনি তার অনুকরণ করার চেষ্টা করতেছেন, তার কাছ থেকে অ্যাপ্রুভাল চাচ্ছেন, জাতীয়ত্ব চাচ্ছেন, তখন সে আপনাকে নাচাইতে পারবে। কারণ প্রতিপক্ষের অনুমোদন চাওয়া মানে প্রতিপক্ষকে শক্তিশালী করা, প্রতিপক্ষের মাপকাঠিকে প্রত্যাখ্যান করা মানে তাকে চ্যালেঞ্জ করা, তার ন্যারেটিভটা, তার ফ্রেমটা আপনি চ্যালেঞ্জ করতে হবে, তখন তার শক্তি সরাই নিয়েছেন, তখন সে আপনাকে বলার কিছু নেই, এই তুমি লুঙ্গি পরে আসছো কেন, তুমি স্যুট পরে আসছো কেন, এটা আমার পোশাক, সমস্যা করি, ঠিক আছে? তো এই মাতবরির সুযোগটা তার কাছ থেকে সরাই দিতে হবে। এই বাঙালি সংস্কৃতির জমিদার যারা আছে, এদের কাছ থেকে এই জিনিসটা সরাই নিতে হবে। তাকে অনুমোদন দেওয়ার দরকার নেই, তার কাছে নমনম হওয়ার দরকার নেই, এখান থেকে বের হয়ে আসতে হবে আপনার। এবং এই জন্য যেটা করতে হবে যে মুসলিম পরিচয়টা আঁকড়ায় ধরতে হবে এবং ইসলামটাকে প্রপারলি আঁকড়ায় ধরতে হবে। এটার বাইরে আসলে আলটিমেটলি এই আত্মপরিচয় সংকট সমাধানের কোনো ওয়ে আমি দেখি না। ফাইনাল কথা বলি, সেটা হলো যে দেখেন, বাংলা আমাদের ভাষা, এটা আমাদের মাটি, এই জমিনটা আমাদের, এই জবানটা আমাদের, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো হীনমন্যতা নাই, এটা নিয়ে আমাদের মধ্যে বিন্দুমাত্র হীনমন্যতা নাই। আমরা এই জমিনের সন্তান, এখানে আমাদের ইতিহাস আছে, এখানে আমাদের নারী লেগে আছে, এখানে আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ লেগে আছে। কিন্তু এটাকে আমি যে ভালোবাসি, এটার প্রমাণটা আমি কোনো জমিদারকে গিয়ে দিব না, তার কাছে গিয়ে এটা প্রমাণ দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। এবং আমরা এটা বুঝতে হবে যে এই ভূখণ্ডের অস্তিত্ব বলেন, বা আপনি আপনার ইমান বলেন, বা আপনি আপনার ভবিষ্যৎ বলেন, আপনার সমাজকে বলেন, এটাকে যদি আপনি টিকায় রাখতে চান, তাহলে আপনার এই বাঙালিত্বের যে বয়ান, বাঙালি জাতীয়তাবাদের যে বয়ান, বাঙালি আনার যে পরিচয়, এটাকে আপনার যদি কিন্তু ছাড়া প্রত্যাখ্যান করতে হবে। গাজী ইমাদুদ্দিনের উত্তরসূরিরা এখনো পৃথিবীতে আছে, ঠিক আছে? আর বাঙালি পরিচয় নিয়ে আছে, আমরাই তো আছি এখানে, তাই না? তো আপনার প্রয়োজন নাই তাদের কাছে গিয়ে মাথা নিচু করে তার কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়ার।
এইটার এই মাটিটা নিয়েও আমরা গর্বিত, এটার ইতিহাসটা নিয়েও গর্বিত, এই পরিচয় নিয়েও আমরা গর্বিত। এটাগুলো কোনোটা আমরা ছাড়ার কথা বলতেছি না। কিন্তু যদি আপনি আমার সামনে এইভাবে জিনিসটা প্রেজেন্ট করেন যে তুমি হয় বাঙালি হবা অথবা তুমি ইসলামের জিনিসটা ছাড়বা, আপনি যদি আমার এই বাঙালিকে আল্লাহর সামনে দাঁড় করাতে চান, আমি প্রতিবার কোনটা গ্রহণ করবো? ইসলামকে গ্রহণ করবো। আপনি যদি এই পরিচয়কে, এই সংস্কৃতিকে, এই ভাষাকে আপনি এইভাবে নিয়ে আসেন যে এটা অথবা ওটা, আমি কোনটা গ্রহণ করবো? ইসলাম গ্রহণ করবো। আপনি যদি আমার দিনকে বাদ দেওয়ার কথা বলেন, তাহলে আমি কোনটা গ্রহণ করবো? আমার দিন আমি গ্রহণ করবো। দিল্লি না ঢাকা? ঢাকা। কলকাতা না বাংলা? বাংলা। লালন না শাহজালাল? বাঙালি নাকি মুসলিম? আল্লাহ মাসুল মুজাহিদিন ফি ফিলিস্তিন, আল্লাহ মাসুল মুজাহিদিন ফি গাজা, আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।